সবাইকে শুভেচ্ছা। আবারও চলে আসলাম। আজকে মূলত আলোচনা করব বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে আমরা গত কয়েকদিন আগে একটা ভয়াবহ বন্যার সম্মুখীন হলাম। মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, মধ্য এবং উত্তর পূর্বাঞ্চলের যে জেলাসমূহ, সেগুলোর অবস্থা খুবই খুবই খারাপ। এই ক্ষতিগ্রস্ত জেলাসমূহের মধ্যে আমার যে জেলা ফেনী, তার অবস্থা সবচাইতে বেশি খারাপ। এর মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, এই জেলাগুলো বন্যা কবলিত। আমরা দেখলাম এই সময়টাতে এই বন্যা কবলিত যেই এলাকার মানুষের ঘর বাড়ি, ফসলি জমি, সেতু, কালভার্ট সব ভেঙে গেছে। মানুষের ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে। কৃষকের ধান ক্ষেত তলিয়ে গেছে। পুকুর পরিণত হয়েছে সাগরে। মাছ, হাঁস, মুরগি, গৃহপালিত পশু সবকিছু ভেসে গেছে। এখনো পর্যন্ত ওই অঞ্চলের মানুষের মধ্যে খাদ্যের অভাব আছে, সুপেয় পানির অভাব আছে, ঔষধের অভাব আছে। এই বন্যায় আমরা দেখলাম এই 11টি জেলার মধ্যে প্রায় অর্ধ কোটিরও বেশি মানুষ তারা বন্যা দুর্গত। 54 জন মানুষ ইতিমধ্যে মারা গেছে। এবং বন্যা পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিও কিন্তু বেশ নাজুক। আমরা এই বন্যার আমরা যে জিনিসটা দেখি, আবারও যে জিনিসটা সামনে আসলো, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের একতাবদ্ধ শক্তি। এই বন্যা দুর্গত এলাকায় সহযোগিতা করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে, মানুষ এগিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং অজস্র সংগঠন। তারা এখনো পর্যন্ত ত্রাণ সহযোগিতা সরবরাহ করেই যাচ্ছেন। আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আমাদের যে গণসংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের ত্রাণ যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছে এবং অনেকেই অভাবনীয়ভাবে এগিয়ে আসছেন, এবং আমরা কিন্তু মাঠ পর্যায়ে মানুষের ব্যাপকতম সাড়া পাচ্ছি। তো আমার মনে হয় যে মানুষের এই যে সামষ্টিক সহযোগিতা, সেইটা মানুষকে আরো অনেক বেশি আশাবাদী করে। একসাথে লড়াই করার মানুষকে জন্য হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করে। আমরা জানি যে বাংলাদেশে বন্যাটা সাধারণত আষাঢ় শ্রাবণ মাস জুড়েই হয় এবং অতিরিক্ত বর্ষণই এটার একটা মূল কারণ হয়ে থাকে। তো এবার আমরা দেখলাম বর্ষণটা হয়েছে পরে, ভাদ্র মাসের দিকে। এবং এই সময়কালে বিশেষ করে হচ্ছে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখবো যে 18 থেকে 22 আগস্ট এই সময়কালে আমাদের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে একটা অবিরাম বর্ষণ হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, সেই ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু অবিরাম বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টিপাত 150 থেকে 300 মিলিমিটারেরও বেশি। এবং এই বন্যাটার একটা বড় কারণ কিন্তু অতিবৃষ্টি। যদিও আমাদের এই অঞ্চল, বিশেষ করে ফেনী, নোয়াখালী, এই অঞ্চলগুলোতে কিন্তু এইভাবে আমরা বন্যা কবলিত এর আগে খুব কম হয়েছে আর কি, সেটাও অনেকদিন আগের কথা। তো ফলে আমাদের বন্যা মোকাবেলার জন্য যেই প্রস্তুতিটা থাকা দরকার, সেই প্রস্তুতিটা আমাদের অঞ্চলের মানুষের মধ্যে একেবারেই ছিল না। তার মধ্যে হচ্ছে আমরা হলাম ভাটির দেশ। উজান থেকে পানি তো আসলে ভাটির দিকেই নামবে। আবার সাগরের নিম্নচাপ ছিল, অতিরিক্ত বর্ষণ ছিল, এবং বৃষ্টির কারণে দেখা গেছে যে বাঁধগুলো অনেকগুলো এমনিতেই ভেঙে গেছে, কিছু বাঁধ খুলে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এবারের বন্যাটা একটা আকস্মিকভাবে মানুষ এই বন্যা কবলিত হয়ে পড়েছে। তো এই বন্যার যে বিষয়, এটার যদি আমরা একটা স্থায়ী সমাধানের দিকে যেতে চাই, তাহলে মানে এখানে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা তো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, মানে যেটা আসলে আমাদের হাত নেই আর কি। অতি বর্ষণ, বৃষ্টি, সেগুলো তো আসলে জলবায়ু দুর্যোগ আছে, সেটার আমরা একটা শিকার, সেটাও আর একটা আলোচনার বিষয়। কিন্তু আমরা হচ্ছে মূলত রাজনৈতিক ভাবে আহ পানি সমস্যার যে সমাধান, পানি কূটনীতি যেটাকে বলা হয়, বা আমাদের পানির যে ন্যায্য হিসাব প্রতিষ্ঠা করা, সেই লড়াইটা একটা অবিসম্ভাবী একটা গুরুত্বপূর্ণ লড়াই।
এবং সেই লড়াইটা আমাদেরকে রাজনৈতিকভাবেই চালাতে হবে, আমাদের কূটনীতিকে মানে শক্তিশালী করতে হবে, এবং আমাদের দেশের স্বার্থ যত রক্ষা করা যায় সেই জন্য বাংলাদেশের সরকারকেই এই লড়াইটা উম, করতে হবে, যেন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ এবং যাদের সাথে আমাদের পানির সাথে সম্পর্কিত সে সকল দেশের সাথে একটা সমঝোতার ভিত্তিতে আমরা এটার একটা স্থায়ী সমাধান পাই। সেই দিকে আমাদেরকে আমাদের লড়াইটা বেগবান করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আভ্যন্তরীণ, আমাদের আভ্যন্তরীণ, যেটা আমাদের পানি নিষ্কাশন যে ব্যবস্থা, সেটা মারাত্মক রকমের দুর্বল, এবং সাগরের নিম্নচাপের কারণে বন্যারও গভীরতা বেশি। কিন্তু আমরা দেখতেছি যে এইখানে আমাদের যে নদ নদীগুলো আছে সেগুলো দখল হয়ে আছে, সেগুলোকে দখল মুক্ত করা আমাদের একটা অন্যতম প্রধানতম কাজ। এবং এইগুলোকে দখলমুক্ত করে নদীতে নাব্যতা ফিরিয়ে আনা, নদী খনন করা, অবশ্যই সেটা পরিকল্পিত উপায়ে নদী খনন করা, এবং নদ নদী খালবিল যারা দখলদার যারা আছে তাদেরকে এই দখলদারিত্ব থেকে মানে অবশ্যই তাদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হবে, এবং তারা কেউ যদি নদ নদী খালবিল দখল করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং আহ এইটা একটা অন্যতম প্রধান একটা কাজ বলে আমি মনে করি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের অঞ্চলগুলোতে বা এই টোটাল অঞ্চলগুলোতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছে আমাদের সেই অঞ্চলের কৃষি। সুতরাং কৃষি খাতটাকে একটা অনেক বড় গুরুত্ব দেওয়া দরকার। আপনারা জানেন যে এই সময়টাতে আউশ ধান তলে গেছে, রোপা আমনের বীজতলা সেগুলোও তলে গেছে, আমাদের ওইখানকার যে সবজিগুলো পাওয়া যায় হয় আর কি, এবং তেল জাতীয় শস্য পাওয়া যায়, কিংবা আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত যে ফলগুলো আছে সেগুলো কিন্তু সবকিছু কিন্তু নষ্ট হয়ে গেছে। মাছের ঘের একদম বিনষ্ট হয়ে গেছে, পুকুরে চাষ করা মাছ চলে গেছে। আর প্রত্যেক বাড়িতে কিন্তু হাঁস মুরগির চাষ হয়, গবাদি পশু থাকে, সেগুলো খুব কমই আসলে বেঁচে আছে। তার মানে কি, এটা একটা বিরাট বড় গ্রামীণ অর্থনৈতিক একটা ক্ষতি আর কি। তো এই যে কি পরিমাণ ক্ষতি হলো, এটার একটা প্রকৃত পরিসংখ্যান এটা এবং ক্ষতির প্রকৃতিটা এটা সরকারকেই নির্দিষ্ট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, বন্যা যদি স্থায়ী হয় মানে আহ, এবং এটা কতদিন ব্যাপী স্থায়ী, সেটার উপর কিন্তু বন্যার প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষতিটা নির্ভর করে থাকে। তো আমার কাছে মনে হয়েছে এতক্ষণ পর্যন্ত যে খবর সেটা হচ্ছে যে অনেক অঞ্চলেই পানি নেমে গেছে, কিন্তু অনেক জায়গায় পানির যে নামা কমতে শুরু করা, এটার গতিটা খুবই মন্থর। যদি এইভাবে মানে এত মন্থর গতিতে নামতে থাকে তাহলে কিন্তু ওইখানে জলাবদ্ধতা তৈরি হবে, এবং অসুস্থতা তো আছেই, এর বাইরে একটা দীর্ঘকালীন ক্ষতির সম্মুখীন হওয়ার তো সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে পানি নামার যে প্রতিবন্ধকতাগুলো, সাগরে নামার বা চরের সৃষ্টি, নদীতে যে নাব্যতা হ্রাস, এই সমস্যাগুলোর একটা স্থায়ী সমাধান করা দরকার। এবং আমাদের খাদ্য নিরাপত্তার জন্যই আমাদের কৃষিটাকে সবচাইতে গুরুত্ব দেওয়া দরকার। এবং এই কৃষিটাকে গুরুত্ব কিভাবে দেবে, এখন সরকারিভাবে কৃষকদেরকে তাদের ঘর এবং কৃষক ক্ষেত মজুর যারা আছে বা দরিদ্র অসহায় মানুষ তাদেরকে গৃহ নির্মাণে যেমন সহযোগিতা করতে হবে, আবার অন্যদিকে তাদেরকে তাদের যেন ফসল বীজ সার বীজ কীটনাশক এগুলো যেন সরকারিভাবে সরবরাহ করা হয়, সেখানে যেন তাদেরকে নগদ অনুদান প্রদান করা হয়, সেইটা একটা বিবেচনায় রাখতে হবে। তো এই কাজগুলো আসলে মানে অনেক আমরা খবর পাচ্ছি অনেক সংগঠনই কিন্তু এগিয়ে আসছে, তারা করছেন, কিন্তু মূল কাজটা আসলে করতে হবে বাংলাদেশের সরকারকে। কারণ বাংলাদেশের এখনো পর্যন্ত একটা সবচাইতে গুরুত্বপূর্ণ খাত এবং একটা বৃহৎ খাত হচ্ছে কৃষি, এবং কৃষিটাকে বাঁচিয়ে রাখা আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব বলে আমি মনে করি। যদিও গতকালকেই খবর এসেছে যে বাংলাদেশের কৃষি খাতের প্রবৃদ্ধি গত 2023-24 অর্থ বছরের তুলনায় মানে ওই 23-24 অর্থ বছরে এটা কমে দাঁড়িয়েছে, এবং 3.21 হয়েছে সম্ভবত। তো এই জায়গাটায় আমাদের কৃষক যেন কৃষি বিমুখ না হয় এবং তারা যেন এখানে অভয়টা পায়, সেটার জন্য সরকারকেই মূল ভূমিকা পালন করতে হবে। অন্যান্য সংগঠন, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন তারা তাদের ভূমিকা পালন করবে, কিন্তু মূল ভূমিকা পালন করতে হবে সরকারকে। কারণ কৃষক বাঁচলেই আসলে মূলত দেশ বাঁচবে, এবং এই কৃষকের প্রতি একটা আহ গুরুত্ব, এই গুরুত্ব সরকারকেই দিতে হবে। তো এইটুকুই আজকে আমার বক্তব্য ছিল।
আমি মনে করি বাংলাদেশে বন্যা পরিস্থিতি বারবার মোকাবেলা করেছে এবং বারবার ঘুরিয়ে দাঁড়িয়েছে। এবারও আমাদের অঞ্চলের এই মানুষগুলো, 11টি জেলার মানুষগুলো, তারা আবারও ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই ঘুরে দাঁড়ানোতে এইটার যেন একটা স্থায়ী সমাধান হয়, সেটার জন্য সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ধৈর্য ধরে আমার এই দু একটি কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সকলে।